হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের ইমন ভাইয়া, পড়াশোনা করছি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এমআইএসটিতে। তাহলে আজকে আমি তোমাদের কাছে এমন একটি অধ্যায় নিয়ে এসেছি, সেটা খুবই সহজ। অধ্যায়ের নাম হলো মহাকর্ষ অভিকর্ষ। এটা তোমাদের ফিজিক্স প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়টা আমি এমনভাবে গুছিয়েছি, তোমরা যদি একটু লেকচার স্লাইডগুলো দেখো তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। তুমি যদি এর অধ্যায় আগে কোনো দিন নাও করে থাকো, তুমি একটা বিগিনিং থেকে শুরু করো, তারপরও তুমি দেখবা অধ্যায়টি অনেক সহজ হয় এবং আমার স্লাইডগুলো একটু ভালোভাবে গুছানোতে তুমি খুব ইজিলি সব কিছু বুঝতে পারবা। এর সাথে তুমি যখন একটাবার আমি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত করাবো, ক্লাসটা করবা, ক্লাসটা করার পর তুমি তোমার কোশ্চেন ব্যাংক নিয়ে বসতে পারো বা মডেল টেস্টের কোশ্চেনগুলো নিয়ে বসতে পারো, এইচএসসি বোর্ড কোশ্চেনগুলো নিয়ে দেখতে পারো। তুমি ওগুলো সব কিছু নিজে নিজে করতে পারবা। আবার আমার এখানেও অনেকগুলো কোশ্চেন করা আছে, আমি কোশ্চেন দিয়েছি, আমি নিজেই সলভ করে দেখাবো, তুমি আসলে কি পারবা নাকি পারবা না ওটা দেখে তুমি নিজে তোমার কনফিডেন্স লেভেল এমনিই বিল্ড আপ হবে, এটা কোনো প্রবলেম হবে না। এরপর তোমার যখন এই এইচএসসি সব কোশ্চেন করা শেষ হবে, এরপর তুমি যদি ইঞ্জিনিয়ারিং এডমিশনের, যে কোনো এডমিশন না, ইঞ্জিনিয়ারিং এডমিশনের কোশ্চেন ব্যাংকটা নাও, নেওয়ার পর তুমি দেখবা 60 থেকে 70% কোশ্চেন এই অধ্যায়ে তুমি ইজিলি করতে পারতেছো। জাস্ট আমি যেটা পড়াইছি, যেভাবে পড়াইছি ওগুলো তুমি ফলো করলেই হবে। তাই আমি আর কথা না বাড়িয়ে আমি আজকে ক্লাস শুরু করে দিই। তাহলে আজকে আমি আরেকবার বলতে চাই, আজকে আমাদের অধ্যায়ের নাম হলো মহাকর্ষ অভিকর্ষ, এটা পর্ব 1। আমাদের ইউটিউব প্লেলিস্টে সবগুলো পর্ব আপলোড করা হবে একটা পর একটা। তুমি যদি কোনো একটা মিস করে ফেলো, ওই সময় হয়তো বা পরেরটা বুঝতে একটু কষ্ট হবে, তাই আশা করবে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবা। ওকে, আমরা শুরু করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের অধ্যায়ের নাম হলো মহাকর্ষ অভিকর্ষ। তাহলে এই অধ্যায়ের আমরা একটু রোড ম্যাপটা দেখি তো, কি কি পড়া লাগবে না পড়া লাগবে সেটা একটু দেখি। একটু বেশি না, ঠিক আছে, সমস্যা নেই। কি কি আছে না আছে একটু ওভারভিউ দেখি আমরা সব কিছু এর অধ্যায়ের। আমাদের এই মহাকর্ষ অভিকর্ষতে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে মহাকর্ষ সূত্রের ব্যবহার। মহাকর্ষ সূত্রের ব্যবহার। দ্বিতীয় যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল। এইখান থেকে আমাদের আসবে হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। আমরা মূলত এই অভিকর্ষ ত্বরণ মানে আমাদের পাহাড়ে গেলে কি হবে, খনিতে গেলে কি হবে, মানে এগুলো চেঞ্জগুলো দেখব, কি কি কারণে চেঞ্জ হয়। সেখান থেকে আমরা গ্রাফ দেখব, ওইখান থেকে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো, ম্যাথ, এমসিকিউ, একাডেমিক এডমিশন, অনেক কিছু কোশ্চেন। ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব। এরপর আমরা দেখব মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহের বেগ, ওকে, আর লাস্টে আমাদের একটা টপিক আছে কেপলারের সূত্র। মানে এটা প্রথমে, কিন্তু এটা অত আসে না তো, তাই এটা আমরা শেষে পড়াবো। হ্যাঁ, কেপলারের সূত্র। বোর্ডটা একটু প্রবলেম করতেছে, সমস্যা নেই, আমরা আশা করি সব কিছু বুঝতে পারবো। ওকে, তা আমাদের এই অধ্যায় মূলত আমরা এটা রোড ম্যাপও বলতে পারি, বা রোড ম্যাপ যদি আমরা নাও বলি, একটু ওভারভিউ দিলাম। হ্যাঁ, এই অধ্যায়ে কী কী আছে অথবা কী কী নাই, কারণ আমরা যখন একটা অধ্যায় শুরু করবো একটু তো জানা উচিত অধ্যায়ে কী কী থাকবে, কী কী থাকবে না, আমরা আগে কী পড়বো, পরে কী পড়বো, এই অধ্যায়ের কোন টপিকটা ইম্পর্টেন্ট, এই অধ্যায়ে কোন টপিকটা আমার এইচএসির জন্য ইম্পর্টেন্ট, এইচএসসি সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা আমার ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, কোনটা আবার ভার্সিটির জন্য আসতে পারে, তারপর এই অধ্যায় থেকে ভার্সিটির কোন কোশ্চেনটা আমার অনেক বেশি আসে, এগুলো সব কিছু আমাদের জানতে হবে। তাহলে আমরা আরেকটু দেখাই ব্যাপারটা। আমাদের এই বোর্ড পরীক্ষায় এখান থেকে খুব বেশি একটা সিকিউ আসে না, সিকিউ আসে কিন্তু খুব বেশি একটা না।
কিন্তু এই যে অভিকর্ষ ত্বরণের যে চেঞ্জটা আছে, এইখান থেকে গ্রাফ ম্যাথ, এইখান থেকে অনেক সিকিউ দেয় আমাদের, অনেক। আমি জাস্ট একটু, এখানে তো আমার স্টার দাও, আমি একটু স্টার দিয়ে দিই। হ্যাঁ, এই যে এইখান থেকে আমাদের অনেক সিকিউ আসে। এরপর মহাকর্ষীয় প্রাবল্য বিভব, এখান থেকেও একটু সিকিউ কম আসে, এখান থেকেও সিকিউ একটু কম আসে, খুব বেশি একটা এখান থেকেও সিকিউ আসে না আমাদের। কালারটাও চেঞ্জ করে ফেলি, হোয়াইট দিই, ওকে। এখান থেকেও যে সিকিউ খুব বেশি একটা আসে এমন না, একটু কম আসে। এরপর এই যে মুক্তিবেগ ও কৃত্রিম উপগ্রহের বেগ, এর মধ্যে মুক্তিবেগ থেকে অনেক বেশি সিকিউ আসে আমাদের এইচএসসি পরীক্ষায়, মুক্তিবেগ থেকে অনেক বেশি সিকিউ আসে, তো এটাকে আমরা স্টার দিতে পারি। আর কৃত্রিম ব্রেক এইখান থেকেও আমাদের ভালোই সিকিউ দেয়। তাহলে এই টপিকটাও ইম্পর্টেন্ট, আমাদের এই টপিকটাও ইম্পর্টেন্ট, বাকি সবগুলো টপিক ইম্পর্টেন্ট অবশ্যই। তারপর আমাদের কোনটা একটু সিকিউ বেশি লাগে আমরা ওগুলো একটু দেখলাম। আর এই যে ক্যাপলারের সূত্র দেখলাম, সেটা আমাদের আবার অনুধাবনমূলক কোশ্চেন আছে না, 2 মার্কের কোশ্চেনগুলো যেটা আসে ওইটার জন্য অনেক ইম্পর্টেন্ট। অনুধাবনমূলক, অনুধাবনমূলক, ঠিক আছে। তাও আমি শুরু থেকে একটা কথা বলতে চাই, আমাদের মানে সায়েন্সের স্টুডেন্টদের মেইন সমস্যা হয় কি, আমরা 3 আর 4 পারি, মানে একটা সিকিউতে আমাদের তো ক থাকে, খ থাকে, গ থাকে, গ থাকে, আমরা এই 2টা পারি, কিন্তু আমাদের মেইন সমস্যা হয় কি এই 2টা নিয়ে। এখন আমার কথা হলো, আমরা ফিজিক্স পড়তেছি, আমরা মুখস্থ অত বেশি পারি না, ঠিক আছে, মেনে নিলাম। আমাদের ফিজিক্সের মেইন ব্যাপারটা হলো ফিল করতে পারা, বুঝতে পারা। আমি ফিজিক্সের ব্যাপারটা বুঝতে পারি, একটা সংজ্ঞাকে আমার বই যেভাবে লেখছে আমার তো অ্যাকুরেটভাবে এটা লেখার দরকার নেই। আমি ওই সংজ্ঞাটা পড়বো, সংজ্ঞাটা পরে সংজ্ঞার কয়েকটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলো আমি নিব, তারপর আমি আমার ভাষা দিয়ে লিখবো, তাহলে তো আমাদের হইল। এমন না যে আমাদের 1 মার্ক পাওয়ার জন্য একেবারে হুবহু বইয়ের ভাষায় অ্যাপ্লাই করা লাগবে, এমন তো কোনো কথা নেই। তাহলে সেক্ষেত্রে আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করব, একেবারে বেসিক থেকে শুরু করব, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই ক, খ, গ, ঘ এগুলো অটোমেটিক কভার হবে, এগুলো অটোমেটিক কভার হবে। 3, 4 তো সবাই পারে, ক খতে অনেক মানুষ আটকায়, তোমরা ক খতে আটকাবে না যদি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। এবার ক্লাস করলেই তোমরা বুঝতে পারবা। এই আর যদি আমি আরেকটু এখানে এডমিশনের কথা বলি, এডমিশন এই অভিকর্ষ স্তরণ থেকে আমাদের অনেক এমসিকিউ আসে, অনেক সিকিউ আসে অভিকর্ষ স্তরণ থেকে। এডমিশনও ইম্পর্টেন্ট, এটা এটা এডমিশনও ইম্পর্টেন্ট, মানে এইচএসসি প্লাস এডমিশন, ঠিক আছে। আমি তো মূলত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, তাহলে আমি এইসব ব্যাপারটুকু জানি কোনটা আসবে কোনটা না আসবে। আর আমি আমার কথা বাদ দিয়ে আমি যখন করাবো স্লাইডগুলো দেখাবো, স্লাইডগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আসলেই কি আসে নাকি আসে না। মুক্তিবেগের ব্যাপারটা এখান থেকেও আসে, শক্তি সংরক্ষণশীলতার সূত্র ইউজ করে আমাদের এই মুক্তিবেগের কনসেপ্টগুলো বিল্ড আপ করা লাগে, এটাও এডমিশনের জন্য ভালো ইম্পর্টেন্ট, এডমিশনের জন্য ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা আর কথা না বলে আমরা মোটামুটি শুরু করতে পারি। হ্যাঁ, আর এই মহাকর্ষ প্রাবল্য বিভব এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটা সিকিউ একটু কম আসে, আর এটার টপিকটা আমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মতো ভিতরেই ঢুকা যায়, এটাখানে একটু ঢুকা লাগবে। এটা আমাদের ইসের জন্য না, মানে ইন্টারের জন্য এত কিছু লাগবে না, কিন্তু অ্যাডমিশনের জন্য যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হয় তাহলে এত কিছু লাগবে একটু, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। কারণ আমরা যে বছর 24 সালে বুয়েটে পরীক্ষা দিয়েছিলাম, এখান থেকে একটা ম্যাথ দিছিল, সুন্দর একটা ম্যাথ। তাই আহামরি ম্যাথ কঠিন না, কিন্তু তোমার ওই সূত্রটা জানা লাগে। কিন্তু আমাদের বইয়ের মধ্যে সূত্র দেওয়া আছে ঠিকই, কিন্তু আমরা ওইটা অনেক সময় অ্যাপ্লাই করি না, আমরা ভাবি এটা তো আসেই না, তাহলে এটা পড়ে আমাদের লাভ কী। কিন্তু যদি আমরা একটু অ্যাডমিশনে ভালো করতে চাই তাহলে অবশ্যই এটা পড়া লাগবে। আচ্ছা, তাহলে আমাদের ওভারভিউ সব কিছু শেষ, আমরা তাহলে অধ্যায়টি শুরু করতে পারি। হ্যাঁ, অধ্যায় আমরা শুরু করি। ওকে, দেখো একেবারে ছোটবেলা পড়াশোনা, একেবারে ছোটবেলা পড়াশোনা, মহাকর্ষ সূত্র। আচ্ছা বলো তো মহাকর্ষ সূত্র জিনিসটা কি, আমরা তো এটা পড়ছি নাকি? আচ্ছা, মহাকর্ষ সূত্র ব্যাপারটা পড়ার আগে আমরা মহাকর্ষ অভিকর্ষ এটা পড়ছি না, তাহলে এইটার সংখ্যাটা একটু জেনে নিই আমরা, এটা সংখ্যাটা জানি আমরা একটু। এই যে মহাকর্ষের এখানে অভিকর্ষ, তাহলে আমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। দেখো মহাকর্ষ আমরা কোনটাকে বলবো বলো তো? যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ, যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে আমরা মহাকর্ষ বল বলবো। আর অভিকর্ষ বল কাকে বলবো? পৃথিবী ও অন্য যে কোনো একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা অভিকর্ষ বল বলবো। পৃথিবী ও অন্য যে কোনো একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা অভিকর্ষ বল বলবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা বলতে পারি অভিকর্ষ বলও এক ধরনের মহাকর্ষ বল, কারণ অভিকর্ষ বলের মধ্যে তো আমার পৃথিবী আছে, একটা বস্তু আছে, পৃথিবী নিজেও তো মহাজগতের মধ্যে একটা বস্তু, এর জন্য আমরা এটা কিন্তু বলতে পারি অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল। তাহলে আমরা কি বললাম, অভিকর্ষ বল কোনটা হবে?
পৃথিবী প্লাস অন্য আরেকটি বস্তু। ওকে, তা আমরা সংজ্ঞাটা জেনে নিলাম। তো এখন আমরা মহাকর্ষ সূত্রটা জানার চেষ্টা করি। আচ্ছা দেখো, মহাকর্ষ সূত্র, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই এখানে এআই হবে না এবং এই আকর্ষণ বল বস্তুদ্বয়ের সংযোজক সরেখা বরাবর ক্রিয়া করে। আমরা একটু আরেকবার পড়ার চেষ্টা করি, দেখি। ওকে, কি বললাম, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। আচ্ছা, আমরা কিন্তু সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার পড়বো, সেকেন্ড পেপারের দ্বিতীয় চ্যাপ্টার স্থির তড়িৎ, ওখানেও কিন্তু আকর্ষণ বিকর্ষণ আছে। এই অধ্যায়ের তো ওদের অনেক মিলে যায়, কিন্তু দেখো ওইখানে দুইটা চার্জ একটা আর একটাকে আকর্ষণও করে, আবার মাঝে মধ্যে বিকর্ষণও করে। মানে প্লাস প্লাস হলে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস হলে বিকর্ষণ হবে, প্লাস মাইনাস হলে আকর্ষণ করবে। কিন্তু এই ক্ষেত্রে অল টাইম কী করবে, আকর্ষণই করবে। এখানে কিন্তু কোনো বিকর্ষণের ব্যাপারটা নাই, এটা বুঝতে হবে। এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বল বস্তুদের সংযোগ সরণরেখার উপর ক্রিয়া করে। ওকে, আমরা এই ব্যাপারটা বুঝি, এটা আমাদের ছোটোবেলার পড়াশোনা, আমরা এখানে বেশি একটা সময় নষ্ট করবো না। এটা বুঝি, এটা বুঝলে আমাদের সব কিছু হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের ধরলাম একটা বস্তু M1 ভরের, এটা আরেকটা বস্তু M2 ভরের। এখানে কি একটা কেন্দ্র আছে, এরও কি এখানে একটা কেন্দ্র আছে। তাহলে এতে মধ্যবর্তী দূরত্ব আছে অবশ্যই, দূরত্ব আমরা ধরলাম আর। মাইন্ড ইট, আর কি কেন্দ্র থেকে কেন্দ্র, এই আর যে ডিস্টেন্স নিছি এটা কি হওয়া লাগবে, সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার। যদি কোনো কারণে মনে করো আমি এইখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্স দিলাম, আবার এই ব্যাসার্ধগুলো আলাদাভাবে বলে দিলাম, ওই সময় কিন্তু আমার এই দুইটাও যোগ করা লাগবে, এইটাও যোগ করা লাগবে। ঠিক আছে, সাধারণত এরকম করা থাকে না, তারপর আমাদের ব্যাপারটা বোঝা লাগবে। এখানে সেন্টার টু সেন্টার পর্যন্ত কি কাউন্ট হবে। ওকে, তাহলে এটা ধরলাম আমরা আর, এটা আমাদের দুইটা বস্তু M1 ভরে M2 ভরে, এটা পরস্পরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। তাহলে এই বস্তু দেখো তো, এই বস্তুকে আকর্ষণ করবে কোন দিকে, ওর নিচের দিকে, F1 ধরলাম, F1 বলে আকর্ষণ করতেছে। আবার একইভাবে এই বস্তুকে কি করবে, আকর্ষণ করবে কার দিকে, ওর নিচের দিকে, ধরলাম এটা F2। দেখো দুইটা ডিরেকশন ভিন্ন হইলো, দুইটা কিন্তু সমান বলে আকর্ষণ করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের F1 সমান কি হবে, F2। তাহলে ধরলাম আমরা এটা F, কারণ এই Fটা কি হয় সেটা আমরা এখন ডিসাইড করব। আচ্ছা, তা আমরা কি বললাম, এই আকর্ষণ বল কি হবে, বস্তুদ্বয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা কি বলতে পারি, F ইজ প্রপোর্শনাল টু, এটা কি M1, এটা M2, তাহলে ভরের গুণফল কি হবে, M1 গুণ M2 এর সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত, আর, এর বর্গের কি হবে, ব্যস্তানুপাতিক হবে। তাহলে F ইজ প্রপোর্শনাল টু 1/r²। ওকে, আমরা এইখান থেকে দেখো তো সুন্দরভাবে কি লিখতে পারি, আমরা এই পাশে চলে যাই। হ্যাঁ, এই পাশে চলে, হ্যাঁ যে এখান থেকে দেখো তো, এখান থেকে সুন্দরভাবে লেখা যায় না, F ইজ প্রপোর্শনাল টু, যদি আমরা দুইটা মিক্স করে দিই, M1 M2 বাই কি r²। তা আমরা কি বলবো, বারবার মুছতে যাচ্ছে কেন, আমরা যদি এখন সমানুপাতিক চিহ্ন উঠাই তাহলে কি করা লাগবে, একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে এখানে। আচ্ছা, তাহলে সেখানে F সমান সমান কি করবে, একটা সমানুপাতিক ধ্রুবক দিব, তাহলে সেটা হবে G ইনটু M1 M2 ভাগ r²। তাহলে এখানে G কি, এখানে G কি বলো তো, একটি সমানুপাতিক ধ্রুবক, কোষীয় মুছে যাচ্ছে বারবার। তাহলে এখানে জি কি বলো তো, আমরা একটু যদি এখানে একবার সূত্র লিখি, F সমান সমান G ইন্টু M1 M2 ভাগ r²। তাহলে এখানে জি আমাদের সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সর্বজনীন, এই জি নিয়ে আমাদের একটু স্টাডি করতে হবে, মহাকর্ষীয়
ধ্রুবক। এই জি কিন্তু আমাদের চেঞ্জ হবে না, তুমি যে এখানেই যাও এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো জি, তাহলে আমাদের জি এর মানটা একটু জানতে হবে। জি এর মান আমাদের কত, 6.673 ইন্টু 10⁻11। একক কি হবে, এটার এককটা আর এবং এটা মাত্রা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একক হচ্ছে মাত্রা আরও বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের বিশেষ করে মাত্রাটা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা অনেকে আসে, আর আমাদের তো এইচএসসিতে তো রয়েছেই, সমস্যা নেই। দেখো এটা এককটা আমি কীভাবে বের করবো, তাহলে এখানে জি কত হবে, যদি আমরা এই সূত্র থেকে নিয়ে আসি, জি হবে এফ আর স্কোয়ার, এফ আর স্কোয়ার, যদি জি হবে এফ আর স্কোয়ার, নিচে কত m1 m2। তাহলে এইখানে দেখো তো এফ এর একক কি, নিউটন, আর আর এর মিটার স্কোয়ার, আর m1 m2 কেজি আর কেজি, তাহলে গুণ করলে কী হবে, কেজি স্কোয়ার। তাহলে আমি যদি আনি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, বোঝা গেছে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এটা একক কী হবে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই গেল, এবার কি এটার মাত্রা সম্পর্কে জানতে হবে আমাদের। এটা যদি মাত্রা সম্পর্কে আমরা জানি, আমরা আরেকটা দাগ দিয়ে দিই, কালারটা চেঞ্জ করে দিই, এটা জাস্ট ওকে। একটা মাত্রা সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো মাত্রা জানার আগে আমাদের কিন্তু একক জানতে হয়, আর এককে আরেকটু ভাঙালে আমরা কিন্তু মাত্রা আরও সুন্দরভাবে পেতে পারি। আমাদের একক আমরা জানি, এখন আমরা এই একককে আমরা আরেকটু ভাঙালে কি মাত্রাটা আরও একটু সুন্দরভাবে আমরা পাবো। দেখো তাহলে আমাদের কী আছে, একক নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আচ্ছা নিউটনকে ভাঙালে কি হয়, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার, এখানে কত পার কেজি স্কোয়ার। এখন বলতে পারো ভাইয়া নিউটনকে ভাঙালে এটা কীভাবে আসে, এটা একটু সহজ জিনিস, এফ সমান সমান কি এম এ, তাহলে এটা কি নিউটন, এটা কি কেজি, এটা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এভাবে আসলো। এখানে আমাদের কত হবে, মিটার থাকবে আমাদের কয়টা, 3টা এম কিউব, আর কেজি থাকবে কয়টা, 1টা পার কেজি, আর এখানে এস থাকবে কয়টা, 2টা, এস থাকবে -2, এখানে 3টা, এখানে পার 1। ঠিক আছে, এবার এইটাকে কি আমরা সুন্দরভাবে লিখতে পারবো না, মিটারের মাত্রা কি এল, তাই কত এল কিউব, কেজি কত এম, তাহলে কত এম ইনভার্স 1, এস কি টি, টি ইনভার্স 2। আমরা যদি একটু সুন্দর করে লিখি, এগুলো আমাদের সেই কাঙ্ক্ষিত জি ইকুয়াল টু এল কিউব এম ইনভার্স এম ইনভার্স 1, আর এটা কত টি ইনভার্স 2, আমাদের সেই জি এর মাত্রা। ওকে, তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত খুব সুন্দরভাবেই সলভ করতে পারলাম। আমাদের এইটুকের জন্য মোটামুটি একটা স্লাইড আমরা রেডি করেছি। আর আরেকবার বলে রাখি, এই যে এটা বললাম, এটা হলো আমাদের এইচএসসির এমসিকিউর জন্য বলতে পারো, আর এমএটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এটার জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেক আসে মেডিকেল অ্যাডমিশনে, ফিজিক্সে মাত্রা কোনটা, এটা একক কোনটা, এগুলো অনেক আসে। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখবা, এগুলো একেবারে বেসিক পড়াশোনা, এগুলো সবাই জানে। কারণ আমরা যেহেতু এটা পড়লাম, এটার উপরে ভিত্তি করে আমরা দেখি কয়েকটা ম্যাথ করতে পারি নাকি, আর ওইসব ম্যাথ আসলে কি আসে নাকি আসে না। আচ্ছা এখানে একটা স্লাইড দেওয়া হয়েছে, সমস্যা নেই, একটা স্লাইড। ওকে, এ হলো আমাদের ম্যাথ প্রবলেম প্র্যাকটিস। আমরা থিওরি করব, আমরা আগে থিওরি করব, থিওরির সাথে সাথে ম্যাথও করব, তাহলে আমাদের দেখবে কি সব কিছু বেসিক থেকে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা কি ম্যাথ প্র্যাকটিস, আমরা লিখে নিই। হ্যাঁ, ম্যাথ প্র্যাকটিস। এটা কি 1 নম্বর ম্যাথ। কি বললো আমাদের, দেখে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, বলছে মঙ্গল গ্রহ এবং পৃথিবীর দূরত্ব প্রায় এত কিলোমিটার, মঙ্গল গ্রহের ভর এত কেজি, ভূপৃষ্ঠের উপর 50 কেজি ভরের একজন লোককে মঙ্গল গ্রহ কি পরিমাণ বলে আকর্ষণ করবে। ওকে, তাহলে আমাদের দিন শেষে কি বের করা লাগবে,
আকর্ষণ বলের মান কি বের করা লাগবে আমাদের? আকর্ষণ বলের মান মানে কার মান? এফ এর মান বের করা লাগবে। এখন এফ এর মান বের করার জন্য আমাদের যে ইগুলো দেওয়া আছে ওটা একটু লিখে ফেলি। লেখার পর আমরা দেখব চিত্র আঁকবো। আমরা প্রথমে কি করব? চিত্র আঁকবো। চিত্র বোঝার পর আমরা সেই অনুসারে ম্যাথ করব। তাহলে আমাদের সুন্দর হবে। যদি আমরা অনেক সময় হয়তো বা ম্যাথ করতে পারবো, সমস্যা নেই, বেশিরভাগই ম্যাথ করতে পারবো, কিন্তু চিত্র যদি আমরা না বুঝি তাহলে আমরা ফিল করতে পারবো না ফিজিক্সকে। তাই ফিজিক্সকে বোঝার জন্য আগে চিত্র আঁকা লাগবে। চিত্র তোমার যত অ্যাকুরেট হবে তুমি ফিজিক্সের মানে মেইন মজাটা তুমি খুঁজে পাবা। জাস্ট পড়ালেখা করে তো লাভ নেই যদি মজা খুঁজে না পাও। আচ্ছা, আমাদের তাহলে আমরা কোথায় লিখবো? এখানে লিখি হেয়ার, ও সরি, ওকে, এখানে বলছি মঙ্গল গ্রহ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব। তাহলে আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করতে পারি, 10³ কিলোমিটার। আচ্ছা, এটা লেখার আগে আমরা চিত্রটা আঁকি। চিত্র আঁকলে আমরা একটু সুন্দর করে বুঝতে পারবো সব কিছু। দেখি আরও সুন্দর হবে, চিত্র আঁকলে আরও সুন্দর হবে। আগে চিত্র আঁকি। বলছে মঙ্গল গ্রহ পৃথিবী, তাহলে আমাদের মনে করো এটা আমাদের সেই পৃথিবী আর এটা আমাদের সেই মঙ্গল গ্রহ। ঠিক আছে, এটা ধরলাম আমাদের পৃথিবী, এটা আমাদের সেই মঙ্গল গ্রহ। মধ্যকার দূরত্ব কত? 10 সেন্টার টু সেন্টার। ধরলাম এই আর এর মান কত আমাদের? 10⁸ কিলোমিটার। তাই বলো তো আমার কি কিমিতে রাখলে হবে? কখনোই হবে না। তাহলে এটাকে কি করা লাগবে? মিটারে নেওয়া লাগবে। গুড। তাহলে আমাদের আর এর মান কত হবে? 10⁻11 মিটার। এরপর করছে মঙ্গল গ্রহের ভর। তাহলে মঙ্গল গ্রহ এইটা, তাহলে এটার ভর কত? m = 6.5 × 10³ এত কত? কেজি। ভূপৃষ্ঠের উপর, তাহলে এটা পৃথিবী, এটা ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠের উপর 50 কেজি ভরের একজন রকেট। তাহলে এই যে মনে করলাম সব মানুষটা এখানে দাঁড়ায় আছে, এই যে এর ভর কত? 50 কেজি। তো এখন বলছিল এই মানুষটা যে দাঁড়ায় আছে মঙ্গল গ্রহ একে কি পরিমাণ বলে আকর্ষণ করবে। তাহলে আমরা কি জানি এফ সমান কি হবে? দেখো এখানে কার কার মধ্যকার আকর্ষণ বের করতেছি, এই মানুষটা আর কি এই মঙ্গল গ্রহ। তা আমার ভর কার লাগবে? এই মানুষটার ভর, মঙ্গল গ্রহের ভর, আর এদের মধ্যবর্তী দূরত্ব। এখন এদের মধ্যবর্তী দূরত্ব এইটা যেইটা, এইখান সেন্টার টু সেন্টার যেই কথা, আর এইখান থেকে কি এটা কি একই কথা হবে না? দেখো একই মান হবে, তো সেম মান হবে। এর জন্য দুইটাই কি, এটার মানও আর এটা মানও আর। তাহলে আমরা কি আর এইটাই নিতে পারবো, এদের মধ্যবর্তী দূরত্ব যেটা দেওয়া আছে ওইটাই নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। আমরা শুরু করি। এফ সমান কি হবে আমাদের? লোকের ভর কত? ও সরি, আগে আমার তো জি দেওয়া লাগবে। জি ইন্টু লোকের ভর কত আমাদের? 50 কেজি। মঙ্গল গ্রহের ভর কত আমাদের? 6.5 ইন্টু 10⁻23। ওকে, এবং নিচে কত? আর স্কোয়ার। আর এর মান কত? 10⁸8 নাকি 11? 11 নেওয়া লাগবে। মাসবে কি করা লাগবে? 11 নেওয়া লাগবে। ওকে, দেখো ঠিক আছে। এখন জাস্ট এটা একটু ক্যালকুলেশন করি, আমরা দেখি কত নামে। আমার সাথে তোমরাও করো, সমস্যা নেই। 6.673 10⁻11 50 গুণ 6.5 ইন্টু 10⁻23 বাই আমার এটা নামছে, দেখি অ্যান্সারটা ঠিক আছে নাকি আমাদের। জি, ইউ আর রাইট। অ্যান্সার হবে আমাদের এফ ইকুয়াল টু 2.16 ইন্টু 10⁻⁻7 একক কি? নিউটন। একক না লেখলে কিন্তু মার্ক দিবে না, বা মার্ক কেটে দিবে। এখন তো তাও মার্ক কেটে দেয় 1 মার্ক, আর বিশ্ববিদ্যালয়ে উঠলে আমাদের মতো মার্ক দিবেই না, কেটে দিবে পুরা। ওকে, এটা একেবারে সহজ একটা ম্যাথ, এবং এটা একটা বোর্ডেও আসছে, আমি যদি ভুল না করি। তো এরকম সহজ ম্যাথ দিয়ে শুরু করলাম। এবার দেখো পরে যে ম্যাথটা করাবো না, ওই ম্যাথ করে দেখে বা বুঝবা। এটা বোর্ডে আসেনি, কিন্তু এটা এডমিশনে আসার মতো একটা ম্যাথ। দেখো এটা ইঞ্জিনিয়ারিং এডমিশনে আসার মতো একটা ম্যাথ। ও সরি, ইঞ্জিনিয়ারিং এডমিশন, ইঞ্জিনিয়ারিং। আমরা শুরু করি। হ্যাঁ, সেখানে 2 নম্বর ম্যাথ বলা হয়েছে এত কেজি ভরের চাঁদ থেকে। আর আরেকটা জিনিস এটা একটু মাথা রাখলে হবে, যখন আমরা কোশ্চেন করবো, কোশ্চেন যে কিওয়ার্ডগুলো আছে না সেগুলোকে নোট করা লাগবে।
আমরা সেগুলো নিচে আন্ডারলাইন করে ফেলবো সাথে সাথে। যেমন আমি এখানে বক্স করে দিতেছি, কারণ তোমাদের তো আর বক্স করার অপশন নাই, তোমরা নিচে আন্ডারলাইন করে দিবা এবং ওইটা দ্বারা বাংলা কথা দ্বারা যেই সংকেত বোঝায় ওইটা কি সাইডে লিখে নিবা আগে থেকে। তাই দেখবে কি তোমার চিন্তা করার ক্ষমতা অনেক বেড়ে গেছে। এটা কিন্তু তোমার একাডেমিকে যা কাজে লাগে, একাডেমিকে তো একটা সিকিউর সলভ করার জন্য তুমি 30 মিনিট সময় পাও, কিন্তু অ্যাডমিশনে তো তুমি বুয়েটে যখন দিবা 3 মিনিট সময় পাবা, এটা তো অনেক টাফ নাকি? যদিও 3 মিনিট না, তারপরেও তুমি যদি রাফলি ধরো 3 মিনিটের মতোই হয়। তাই তোমার যদি সব কিছু আগে থেকে এরকম সব কিছু লেখা থাকে, তুমি যদি তাড়াতাড়ি লিখে ফেলতে পারো, তাই তোমার চিন্তা করতে পারবা তাড়াতাড়ি, তোমার অঙ্ক সলভ হবে তাড়াতাড়ি, সব জায়গায় কাজে দিবে। আমরা শুরু করি। বলা হয়েছে 7.36 × 10⁻22 কেজি ভরের চাঁদ। এটা কি চাঁদের ভর, তাহলে আমরা কি বলবো, এটা এম, এটা হলো এম মুন। চাঁদ থেকে এত ভরের আমাদের এই পৃথিবী এবং এত ভরের সূর্যের দূরত্ব যথাক্রমে এত ও এত কিলোমিটার। আচ্ছা, পৃথিবী ও সূর্য চাঁদের সাথে সমকোণে থাকলে চাঁদের উপর মোট প্রযুক্ত বল কত? আমরা আরেকবার কোশ্চেনটা করে একটু আন্ডারলাইন করি। বলছে এত কেজি ভরের চাঁদ থেকে, তো এটা চাঁদের ভর, এত কেজি ভরের আমাদের এই পৃথিবী, তাহলে এটাকে আমাদের পৃথিবীর ভর, এবং এত কেজি ভরের সূর্যের দূরত্ব, এটাকে আমাদের সূর্যের ভর। দূরত্ব যথাক্রমে এত মিটার, এত কিলোমিটার এবং এত কিলোমিটার। আমরা চিত্রটা একটু আঁকি, দেখো সব কিছু বোঝা যাবে ক্লিয়ারভাবে। আমাদের সেন্টার লেখে থাকবে, দেখো তো এখানে বলছে পৃথিবী ও সূর্য চাঁদের সাথে সমকোণে, পৃথিবী আর সূর্য চাঁদের সাথে সমকোণে আছে। তাহলে মনে করলাম এটা আমাদের সেই চাঁদ, এটা আমাদের সেই কি মুন, চাঁদ। তাই মুন আছে এখানে, এর সাথে আমরা মনে করি এই পাশে আছে পৃথিবী আর এই পাশে কি আছে, কি সূর্য। তাই ধরলাম এটা আমাদের সেই সান আর এটা আমাদের সেই আর্থ, ঠিক আছে? এটা আমাদের মুন, এটা আমাদের সান, আর এটা কি আমাদের সেই আর্থ। আমরা একটু দেখি আমাদের ক্লাস কি হচ্ছে, রানিং হচ্ছে? হ্যাঁ, আমাদের ক্লাস রানিং হচ্ছে। ওকে, তো এটা আমাদের সান, এটা মুন, এটা আর্থ। তাহলে বলছি কি পৃথিবী ও সূর্য চাঁদের সাথে সমকোণে, তাহলে পৃথিবী এবং সূর্য চাঁদের সাথে সমকোণে। হ্যাঁ, ঠিক আছে। এই ক্ষেত্রে আমার এইখানে একটা ডিস্টেন্স হবে সেন্টার টু সেন্টার, এখানে একটা ডিস্টেন্স হবে সেন্টার টু সেন্টার। এবার আমাদের এটা ভর দেওয়া আছে, মুনের ভর কত বলছে এখানে, এম মুন 7.36 × 10⁻22 কেজি। আর্থের ভর কত দেওয়া আছে আমার, 5.98 × 10⁻24 কেজি। সানের ভর কত দেওয়া আছে এখানে আমার, 1.99 × 10⁻30 কেজি। বলছে হলো এত চাঁদ থেকে, আমাদের এখন ডিস্টেন্সগুলো আমি একটু মেজার করে নিই। এটাকে যেহেতু মুন আর সান না, তাহলে এটাকে আমরা ডিস্টেন্স দিলাম আর এম এস দিয়ে। হ্যাঁ, যেহেতু মুন আর আর্থ, তাহলে এটা দিলাম আর এমই দিয়ে। তাহলে আর এম এস কোনটা আর এমই কোনটা, এটা একটু আমরা করে নিই। আর এম এস কত হবে আর এমই কত হবে। কোশ্চেনটা আমরা আরেকবার পড়ি তো। আমাদের এই পৃথিবী ও এত ভরের সূর্যের দূরত্ব যথাক্রমে এত কিলোমিটার। বলছে এত চাঁদ থেকে আমাদের পৃথিবী, চাঁদ থেকে আমাদের পৃথিবী, চাঁদ থেকে আমাদের পৃথিবী এর দূরত্ব কত, পৃথিবীর দূরত্ব এইটা। চাঁদ থেকে এমই, এটা আমাদের হবে 3.85 × 10⁵ কিলোমিটার। আর বলছে পৃথিবী এবং এত ভরের সূর্যের দূরত্ব, তাহলে চাঁদ থেকে সূর্যের দূরত্ব, তাহলে এটা কি এমএস। এমএস কত হবে, 1.5 × 10⁸ কিলোমিটার। আমাদের এইখানে মনে হয় লেখাটা একটু বাজে হয়ে যাচ্ছে না, সমস্যা নেই। এখানে কত, 8 কিলোমিটার। আচ্ছা, আমরা আরেকবার বলি, কিলোমিটার দিয়ে তো আমাদের লাভ নেই, তার মধ্যে কী করা লাগবে, মিটারে নেওয়া লাগবে। তাহলে এখানে কত হবে, 1.5 × 10⁻, তাহলে এখানে 11 মিটার, আর এখানে কত হবে 3.85 × 10⁸ মিটার। ওকে, তাহলে এখন আমরা কি করবো বলো তো। বলছে কি চাঁদের উপর, দেখো বলছে চাঁদের উপর মোট প্রযুক্ত বল কত। আমরা যদি একটু চিন্তা করি, এখানে চাঁদ আছে, এখানে আর্থ আছে। চাঁদ কি করবে, পৃথিবীকে টানবে, আবার পৃথিবী কি করবে, চাঁদকে টান দিবে। আমি কি দুইটা বল কাউন্ট করবো না, আমি কার বল কাউন্ট করবো, চাঁদের উপর যেই বল হয় সেটা কাউন্ট করবো। তাহলে চাঁদের উপর যেই বলটা আসে সেটা কাউন্ট করবো। তাহলে যখন এই দুইটা বস্তু নিব, জাস্ট চাঁদ আর আর্থ,
চাঁদ আর পৃথিবী, তখন চাঁদের উপর কে বল প্রয়োগ করবে? পৃথিবী বল প্রয়োগ করবে। কোন দিকে? পৃথিবীর নিজের দিকে। তো এটা ধরলাম F1, এটা কে করবে? পৃথিবী তার নিজের দিকে চাঁদকে টান দিবে। আবার যখন আমি এই দুটো নিব সান আর মুন, তখন চাঁদের উপর কে বল প্রয়োগ করবে? সান বল প্রয়োগ করবে। কোন দিকে? স্থানের নিজের দিকে। এটাতে ধরলাম F2। তো এখন যখন আমি F1 বের করবো, তাহলে এই দুটো বস্তু ভর নিব, দূরত্ব নিব, জি নিব। আবার F2 বের করার ক্ষেত্রে কি সান আর মুনের ভর নিব, দূরত্ব নিব, তাহলে কি ইজিলি সব কিছু আমাদের কি বের হয়ে যাবে। তো আমরা একটু এই পাশে ম্যাথগুলো করি। হ্যাঁ, F1 ইকুয়াল টু জি ইন্টু F1 এটা, তাহলে কি মুন, এম মুন গুণ এম আর্থ, নিচে কি দূরত্ব কত? আর এম ই স্কোয়ার, আর এম ই স্কোয়ার। ঠিক আছে, তা আমরা একটু করি তো এটা কত আসে আমাদের, আমরা একটু হিসাব করি। হ্যাঁ, আমরা ওরা হিসাব করি। আমরা আরেকটা লিখে নিই, F2 ও লিখে নিই, ইকুয়েশনটা দুইটা একসাথে লিখে নিই। F2 দুইটা ইকুয়েশন লিখে নিই একসাথে। F2 সমান কী হবে? জি ইন্টু এম মুন গুণ এম সান, এদের মধ্যে দূরত্ব কত? আর এম এস, এটা স্কোয়ার। এবার আমরা হিসাব করি দুইটা একসাথে কত আসে আমাদের। মান কই দেওয়া আমাদের, মানে এখানে দেওয়া, আমরা এখান থেকে হিসাব করতে পারি সুন্দরভাবে। 6.673 টু মুনের বড় 7.36, 20 মুনের বড় কত? 22, আর্থের বড় 5.98, 4। আর ইমিন মানে তো ওকে, আমাদের প্রথমটা বের হয়ে গিয়েছে 1.98 ইন্টু, আমার সাথে সাথে তোমরাও কিন্তু ম্যাথ করো, এমন না যে জাস্ট দেখতেছো করতেছো না। আর F2 আমাদের হবে হলো আর এমএস কোথায়? 1.5 আর 11, 1.5। এম সান 1.99 10 to the power 30, 4.34 ইন্টু, এটা আমাদের F2 মান। ওকে, তাই দেখো আমি F1 জানি, F2 জানি, তাহলে আমার কি বলছে? আমি তো দুইটা বল বের করতে বলে না, আমার বলছে কি চাঁদের উপর মোট প্রযুক্ত বল। তাহলে একটা বস্তুর উপর দুই দিকে দুটো বল কাজ করতেছে, মাঝখানে কোণ কত এটাও জানি 90 ডিগ্রি। তাহলে আমাদের কি করবে এখন? আমরা লব্ধি করবো সুন্দরভাবে, কি আমাদের F নেট বের হয়ে যাবে। তাহলে আমরা তো জানি F নেট সমান কত হবে আমার এখানে, F নেট সমান হবে √F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 ইন্টু cos কত 90, তাহলে cos 90 মান কত 0, তাহলে ওই পুরো টার্মটুকু কত হবে 0 হবে, জাস্ট এটা থাকবে। তাহলে এটা কত হয় আমরা একটু হিসাব করি, √1.98 আমাদের নামে 4.77, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার মিলছে আমাদের। হ্যাঁ 4.77 ইন্টু 10 টু দি পাওয়ার 20 নিউটন, এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। মানে আমরা লোভ দিয়েও করলাম, আবার এই অধ্যায়ের কনসেপ্ট ইউজ করলাম। এটা কিন্তু আমাদের বুয়েটে আসার মতো, আসলেই আসতে পারে। আহামরি সব সময় যে কঠিন ম্যাথ আসবে এরকম না, অনেক কিছু
একটু দেখো ক্যালকুলেশন কিন্তু বড় না, আমাদের কিন্তু অ্যাডমিশনে মেইনলি সবসময় যে কঠিন জিনিস দেয় এমন না, অনেক সময় একটা অঙ্ক করতে দেয় সেটা তুমি পারো কিন্তু করতে তোমার অনেক সময় লাগবে, হয়তো তোমাকে জায়গাও দেওয়া আছে বা তুমি একটু শর্টকাটও করতে পারো কিন্তু তোমার সময় লাগবে অনেক বেশি, তোমার ক্যালকুলেশন করা লাগবে অনেক বেশি। তাহলে তোমার ওই প্রেশারের মধ্যে তোমার একটা ভুল হওয়ার চান্স থাকবে। মনে করো একটা প্লাসের জায়গায় একটা মাইনাস দিলা, বা মনে করো একটা সংখ্যা তোমার ক্যালকুলেশন টাইপ করার জন্য তুমি উঠাইলা না, ওই সময় যদি ভুল হয় তাহলে তো এগুলো তোমার ভুল। আর এখানে দেখো আমার বারবার ক্যালকুলেশন করা লাগছে, এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার, আর এইখানেও আমাদের একটু মানগুলোও সুন্দরভাবে নেওয়া লাগছে। তাহলে সেই ক্ষেত্রে মানগুলোও তো বড় বড়, তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকতেই পারে, আর ওই প্রেশারের মধ্যে তো ভুল হইতেই পারে। এটা বইটা আসার মতো একটা কোশ্চেন বলা যায়। আচ্ছা, আমরা পরের টপিকে চলে যাই, দেখি পরে আর কোনো ম্যাথ আমাদের দিয়েছে নাকি আমি রেখেছি। ও এটা তো আমরা করলামই নাকি। ও মাই গড, সুন্দর একটা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন এটা। এই কোশ্চেনটা আমাদের একাডেমিকে খুব একটা আসে না, কিন্তু অ্যাডমিশনে আসার মতো, আর এটাও একটা কনসেপচুয়াল কোশ্চেন। আমি তো বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবা, অনেক কিছু পাবা। তুমি বুঝতে পারবে না তুমি কোন জায়গায় আছো, তুমি কি জাস্ট একাডেমিকের জন্য পড়তেছো নাকি অ্যাডমিশনে পড়ালেখাও করে ফেলতেছো। তুমি সব কিছু শেষ করবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক হাতে নিবা, দেখবা 60 থেকে 70% এমনিই পারতেছো, কোনো পেপার হবে না, সব কিছু সহজ। দেখো কি বলো, 2 কেজি ভরের 2টি কোণা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আমি এটা লিখি কেন, ওটা তো আছে, স্টার আছে, ইম্পর্টেন্ট। বলছে 2 কেজি ভরের কয়টা কোণা, 2টা কোণা আছে, পরস্পর মহাকর্ষ বলের ক্রিয়ায় 20 সেন্টিমিটার, মাইন্ড ইট সেন্টিমিটার, মিটার না কিন্তু সেন্টিমিটার ব্যাসার্ধ বলছে, এখানে ব্যাস বলে নেই কিন্তু, এই ব্যাপারগুলো বোঝা লাগবে। বৃত্তাকার পথে আবর্তন করছে, যে এর মান 10 হলে তাদের রৈখিক বেগ কত। ব্যাপারটা মনে বুঝতে পারছি না আমরা নাকি, কোশ্চেনটা একটু কীরকম লাগতেছে না, একটু বোঝার চেষ্টা করি। দেখো বলছে মানে আমার দুইটা কোণা আছে, দুইটা কোণার ভর কত, 2 কেজি করে। কোণা আছে কয়টা, 2টা, ভর কত, 2 কেজি করে। এরা পরস্পর মহাকর্ষ বলের ক্রিয়ায় একটা বৃত্তাকার ব্যাসার্ধে সে কী করতেছে, ঘুরতেছে। তার মানে একটা বৃত্তাকার ব্যাসার্ধ এঁকে ফেলি, এই যে এখানে আমাদের কি, এখানে আমাদের মনে করো এটা হলো আমার সেই সেন্টার, আর এটা হলো আমার সেই কত 20 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর এই হলো আমার সে একটা বস্তু, আর এই আমার আরেকটা বস্তু। এই দুটো বস্তু কি করতেছে, ঘুরতেছে পরস্পর। এখন পরস্পর ঘুরতেছে ঠিক আছে, কিন্তু অটোমেটিক কি ঘুরবে না, এখানে কি আছে, তারা একটা মহাকর্ষ বলের ক্রিয়ায় ঘুরতেছে, মানে তারা একে অপরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। এই ব্যাপারটা বুঝতে হবে কিন্তু, একে অপরকে তারা আকর্ষণ করতেছে। আর এখানে আমার আরেকটা কথা আছে, যদি আমার বৃত্তাকার পথে কোনো বস্তু ঘুরে, সে কখন বৃত্তাকার পথে ঘুরতে পারবে, যখন তার কেন্দ্রমুখী বল থাকবে। আরেকবার বলতেছি, একটা বস্তু কখন বৃত্তাকার পথে ঘুরতে পারবে, যখন তার কেন্দ্রমুখী বল থাকবে। তাহলে আমাদের মানে যখন আমরা নিউটনিয়ান মেকানিক্স পড়ছি, এই কেন্দ্রমুখী বল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। তাই সেক্ষেত্রে বলতো কেন্দ্রমুখী বলের সূত্র আমরা জানি, এফসি ইকুয়াল টু কি mv²/r। কিন্তু কেন্দ্রমুখী বল কি নতুন কোনো বল, আমার কথা এটা, কেন্দ্রমুখী বল কি নতুন কোনো বল, নাকি আমার বর্তমানে যেই সব বল আছে ওই সব বলেরই কোনো একটা উপাংশ যেগুলো কেন্দ্রের দিকে কাজ করে, ওই বলটাই কেন্দ্রমুখী বল। যদি আমার অনেকগুলো বল থাকে, বলের বিভিন্ন জায়গায় উপাংশ থাকে, প্রত্যেকটা উপাংশে আমি কি করলাম, ভাগ করে কেন্দ্রের দিকে যেই কয়েকটা বল পাইলাম, যেই কয়েকটা উপাংশ পাইলাম, ওগুলো লব দিনই, তাহলে ওইটাই কি হবে, আমার কেন্দ্রমুখী বল হবে। ঠিক আছে, কেন্দ্রমুখী বল কিন্তু আলাদা কোনো বল না, আমাদের যেই বলগুলো থাকবে ওগুলো কেন্দ্রের দিকের উপাংশের লব দিয়ে কী হবে, কেন্দ্রমুখী বল হবে। তাহলে আমার এইখানে কোন বল আছে, এখানে জাস্ট একটি বলই আছে, সেটা কি, মহাকর্ষ বল। তাহলে এক্ষেত্রে মহাকর্ষ বল কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে, কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে। এইটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বুঝতে হবে, যোগান দিচ্ছে। আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি, এফসি ইকুয়াল কি, এফসি ইকুয়াল টু এফজি। তাহলে এফসি কি বলা যায়, mv²/r, আর এফজি কি বলা যায়, জি ইন্টু m1 m2 কত r²। ঠিক আছে, এইবার বলো তো ভাইয়া, এখানে এই বস্তুর ভর কত, 2 কেজি, এই বস্তুর ভর কত, 2 কেজি, এদের মধ্যবর্তী দূরত্ব কত, 20 মিটার, মানে 20 সেন্টিমিটার, কখনোই না, এইটুক 20 তাহলে কত, 40 সেন্টিমিটার। সেন্টিমিটার রাখবো, কখনোই না, কি করা লাগবে, মিটার নেওয়া লাগবে, তাহলে কি 4.0.4 মিটার হবে।
আর যেহেতু আমার m1 m2 সমান, তাহলে আমরা কি m দিয়ে বলতে পারি, তাহলে এখানে কি হবে m v স্কয়ার বাই r ইকুয়াল টু এখানে g ইন্টু, এখানে m বলা যায়, এখানে m বলা যায়, r স্কয়ার। ওকে, দেখো তো একটা m কাটা। আর এই r বলতে কিন্তু আমরা ব্যাসার্ধ বুঝাইতেছি না, এই r বলতে বুঝাইতেছি দুইটা মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, যদি তোমাদের এখানে আর সমস্যা হয় তাহলে আমি আর উঠাই দিই, আর যদি সমস্যা হয় তাহলে আমি আর উঠাই দিই, সমস্যা নেই, আমি ডি দ্বারা প্রকাশ করি, এই যে ডি দিয়ে দিই, ডি স্কয়ার ডি স্কয়ার। এবার শেষ, এবার আর কোনো সমস্যা হবে না। তাহলে বলো তো ভি স্কয়ার বাই আর এম ভি স্কয়ার বাই আর, এই আর দ্বারা ব্যাসার্ধ, এবার ঠিকই বোঝাচ্ছে, এম ভি স্কয়ার বাই আর। আর কত এখানে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার বা কত 0.2। আর এখানে কি বলা যায় ইকুয়াল টু জি এর মান কত পাইছি আমরা, জি এর মান পাইছি হলো আমাদের বলাই আছে 10 ইন্টু এম এর মান কত আমাদের, এম এর মান জাস্ট 2, আর ডি এর মান কত 0.4 স্কোয়ার। তাহলে এখন আমাদের ভি এর মান কত হবে সেটা আমরা একটু ক্যালকুলেশন করি। উপরে হবে আমাদের কত 20, আর নিচে হবে 4 স্কোয়ার, এটা এর সাথে গুণ হবে 0.2, শেট 20 বাই এত স্কোয়ার 0.2। ভি স্কোয়ারের মান নামে আমাদের 25, তাহলে ভি এর মান কত হবে 5 মিটার পার সেকেন্ড। এই যে সুন্দর একটা অঙ্ক না, রৈখিক বেগে আমরা বের করে ফেললাম বি এর মান। আরেকবার বলি, আমরা 2 কেজি ভরে দুইটা কোণা আছে, পরস্পর মহাকর্ষীয় বলে ক্রিয়া তারা কি করতেছে, ঘুরতেছে। তারা এই দেখো এই একটা বস্তু পরস্পর কি করতেছে, আকর্ষণ করতেছে, তারা ঘুরতেও আছে আকর্ষণ করতেছে। যখন এই বস্তু এখানে আসবে, এই বস্তু কি এখানে যাবে, সব সময় কি তাদের মধ্যবর্তী দূরত্ব কত থাকবে, ব্যাসের সমান। যখন এই বস্তু এখানে আসবে, তখন এই বস্তু কি এখানে যাবে, একই জিনিস কত থাকবে, ব্যাসের সমান। যখন উপরে যাবে এখানে আসবে, ব্যাসের সমান। এইভাবে কি তারা এইভাবে ঘুরতে থাকবে, একটা মানে বাইনারি প্ল্যানেটের মতো, বাইনারি প্ল্যানের মতো তারা এভাবে ঘুরতে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এফসি ইকুয়াল টু এফজি হবে। কারণ কি, যেই পরিমাণ আমাদের কেন্দ্রমুখী বল তো নতুন কোনো বল না, সেটা কি এখানে মহাকর্ষ বল কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে, তাহলে দুটো সমান হবে। ওইখান থেকে আমরা কি ক্যালকুলেশন করলে এটা ইজিলি পেয়ে যাচ্ছি। আর জাস্ট এখানে চেঞ্জ করলাম কেন, এখানে তো আমি দুইটার মধ্যবর্তী দূরত্ব বুঝাচ্ছি, তাহলে এটা কত হয় ব্যাসের সমান, এর জন্য ডি দিয়ে দিছি এই। আর এখানে তো আমার আর আছে, যদি আমি এইখানেও আর দিই, এখানেও আর দিই, তাহলে একটু অন্যরকম হয়ে যায় না এই। আশা করি এই ম্যাথটা আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আমরা পরের ম্যাথে চলে যাব। হ্যাঁ, 20 মিনিট শেষের দিকে। ওকে, দেখো সুন্দর একটা টপিক, এটা আমাদের লাস্ট টপিক, এই টপিকের পর একটা ম্যাথ করবো। হ্যাঁ, সুন্দর একটা, এই যে এই ম্যাথ করবো, এটাও সুন্দর একটা ম্যাথ। তাহলে আমাদের মোটামুটি বলা যায় আজকের পর্ব আমরা শেষ করতে যাচ্ছি। এটা কি জাস্ট একটা পেজই দিয়েছে আমাদের, একটা পেজ হবে। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, দুইটা বস্তুর সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি বল কত হবে, 0 হবে। কি বললাম একবার বলে, দুইটি বস্তু সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি বল 0 হবে। তাই দুইটা বস্তু আমরা নিয়ে আসি, এই হলো আমাদের একটা বস্তু, এই আমাদের আরেকটা বস্তু। হ্যাঁ, বস্তুগুলো কিরকম হয়ে গেল, দেখো ধরলাম এই বস্তুর ভর আমাদের m1, এই বস্তুর ভর আমাদের কি m2, আর কি এটা এদের মধ্যবর্তী সংযোগ রেখা, এদের মধ্যবর্তী দূরত্ব কত আর ধরলাম। হ্যাঁ, তা বলছে এই দুইটা বস্তু সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি বল 0 হবে। তাহলে আমরা ধরে নিই এই বিন্দু থেকে, তাহলে ধরলাম এই বিন্দু নামে, এই বিন্দু ধরাও লাগবে না, এই বিন্দু আমাদের ধরতে হবে না, আমরা বলে নিলাম ধরি m1 ভরে বস্তু থেকে x মিটার দূরে এই বিন্দুতে, বিন্দুর নাম কি দিব, সি একটা বিন্দু দিলাম, সি বিন্দুতে এম ভরের বস্তুর ওপর লব্ধি বল কত হবে, 0 হবে। আচ্ছা, তা
আমরা মনে করো ধরলাম এখানে আমাদের কি আরেকটা বস্তু আছে, ছোট একটা বস্তু, এই বস্তুকে আমরা নিয়ে আসলাম, এটা দিয়ে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবো। এই বস্তু আমাদের কাটাকাটি চলে যাবে, এই বস্তু সূত্রে এটা তোমরা অঙ্ক করার সময় বুঝতে পারবা, সব কিছু দেখতে পারবা। দেখো আমরা ধরলাম কি এমন থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে এম ভরের একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটার উপর কি হবে, লব্ধি বল কত হবে, 0 হবে। মানে এই বিন্দুতে যদি এই বস্তু থাকে তাহলে কি করবে না, কোনো আকর্ষণ বা বিকর্ষণ, মানে বিকর্ষণ তো হবে না, জাস্ট আকর্ষণ হবে, কিছু লাভ করবে না। তাহলে যদি বল না থাকে তাহলে এখানে ত্বরণ কি হবে, না এখানে ত্বরণ হবে না, ত্বরণ কত হবে, 0 হবে। তা আমরা এখন এটার ইকুয়েশনটাই এক্স এর মানটা বের করার চেষ্টা করব, কিসের মাধ্যমে, এই আর এর মাধ্যমে। আরও বলতে পারি বা ডিও দিতে পারি, কি দিব, যেহেতু আগেরটা দিয়ে দিলাম তাহলে এখানেও ডি দিয়ে দিই, হ্যাঁ একই জিনিস, এটা কোনো ব্যাপার না। ওকে, আমরা শুরু করি। দেখো তো যদি এটা এক্স হয় তাহলে এই টুকের মান কত হবে, ডি মাইনাস এক্স, বোঝা গেল। এবার আমার কথা হলো, আমি আমার কালারটা চেঞ্জ করে দিই। দেখো যখন এই বস্তু এখানে আসে, এমন বস্তু, আমি জাস্ট প্রথম এই দুইটা বস্তুর কথা চিন্তা করি, জাস্ট এই দুইটা বস্তুর কথা চিন্তা করি, জাস্ট এই দুইটা বস্তু প্রথমে চিন্তা করবো, জাস্ট এই দুইটা বস্তু, পরে চিন্তা করবো কি এই দুইটা বস্তু, এরপর আমরা দেখবো কিভাবে আমরা করতে পারি। তো যখন আমরা জাস্ট এই দুইটা বস্তুর কথা চিন্তা করবো, মানে এমন বস্তু আর জাস্ট এই এম বস্তু, তাহলে আমাকে বলো তো এই এম বস্তুকে এমন বস্তু কোন দিকে আকর্ষণ করবে, তার নিজের দিকে আকর্ষণ করবে, এই দিকে, বুঝা গেছে। আবার যখন এই দুটো বস্তু নিয়ে চিন্তা করবো, ওই সময় এই এম টু বস্তু এম বস্তুকে কোন দিকে আকর্ষণ করবে, তার নিচের দিকে, কার দিকে, এম টু এর দিকে, এই দিকে। আমি আরেকবার বলতেছি, এখন তোমাদের এখানে একটা কোশ্চেন হইতে পারে, দেখো এখানে একটা কোশ্চেন হইতে, ভালো একটা কোশ্চেন, সেটা হলো তুমি বলতে পারো ভাইয়া এই এম বস্তু সেও তো আকর্ষণ করবে, যে আমরা তো বললাম মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই আকর্ষণ করে, তাহলে এম বস্তু তো আমার এম ওয়ান বস্তুকে এই দিকে আকর্ষণ করবে না, করুক, কিন্তু আমার তো এম বস্তু কোন দিকে আকর্ষণ করবে ওইটা লাগবে না, আমার লাগবে এম বস্তুর ওপর কে আকর্ষণ করতেছে সেইটা, আমার লাগবে এম বস্তুর উপর কি আকর্ষণ। আমি বলছি কি দুইটা মানে বস্তুর সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি বল 0 হবে, তাহলে লব্ধি বল আমার এইখানে 0 হওয়া লাগবে, মানে এইখানে যেই বস্তু থাকবে সে কি নড়াচড়া করতে পারবে না, সে যেখানে আছে ওইখানে থাকবে, তার আকর্ষণ তাকে এই পাশ থেকেও করবে ওই পাশ থেকেও করবে, দিন শেষে আকর্ষণ কত হবে, লব্ধি আকর্ষণ 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার এই এম বস্তুর ওপর কে আকর্ষণ করতেছে আমার সেইটা ম্যাটার করবে, এম বস্তু কাকে আকর্ষণ করতেছে সেইটা আমার এখানে ম্যাটার না। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছি। তা আমি এখন শুরু করি, তাহলে যদি কোনো জায়গায় একটু প্রবলেম থাকে বুঝতে পারবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখো তাহলে এই এম বস্তুকে এমন বস্তু তার নিজের দিকে আকর্ষণ করতেছে, বললাম F1 বলে। আবার এই M2 বস্তু এম বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করতেছে, ধরলাম কি বলে, F2 বলে। তো এবার আমাকে বলো তো দুইটা বল দুই দিকে আকর্ষণ করতেছে, মাঝখানে কোণ কত, 180 ডিগ্রি, তাহলে আমাদের F নেট কত হবে, F নেট কত হবে, F1 মাইনাস F2, অথবা কি F2 মাইনাস F1, অথবা কি F1 ডিফারেন্স F2, এরকমই তো। তুমি এইটাও বলতে পারো, বা তো আমি তো এখন জানি না কে বড় বা কে ছোট হবে, তাহলে আমি এরকম বলে দিই F1 ডিফারেন্স F2 বলতে পারো ইজিলি, কোনো ব্যাপার হবে না। কিন্তু আমাকে দেখো তো F নেট কত হবে, এইখানে নেট বলতে কত হবে আমার 0 হবে, বলে দিচ্ছে কিন্তু 0 হবে, তাহলে F নেট ইকুয়াল টু কত হবে, এখানে 0, তাহলে এখানে F1 ডিফারেন্স F2, তাহলে এটাকে কি বলা যায়, F1 ইকুয়াল F2। এইটুকু বুঝছি না বুঝিনি বলো, বুঝে গেছে, তোমরা বুঝতে পারছো। দেখো আমাদের কিন্তু F1 ডিফারেন্স F2 না, তাহলে F1 মাইনাস F2 হতে পারে, অথবা F2 মাইনাস F1 হতে পারে, তো দিন শেষে এই পাশে আসলে কিন্তু এটাই হবে, সমানই হবে। দেখো ব্যাপারটা আমি যদি আরেকবার বুঝাই, F1 মাইনাস F2 ইকুয়াল টু কত, 0, তাহলে এখানে কি F1 সমান সমান কত হবে, F2 হবে, F1 সমান সমান কত হবে, F2 হবে। অথবা তুমি যদি লেখো F2 মাইনাস F1 ইকুয়াল টু 0, ওই ক্ষেত্রেও কি F1 সমান সমান F2 হবে। আমি ডিফারেন্স দিলাম, তুমি মাইনাসও দিতে পারো, সেম জিনিস, এগুলো কোনো ব্যাপার না, এগুলো সহজ জিনিসপত্র, এগুলো কোনো ম্যাটার করবে না। আমরা পরে আসি, তো F1 এর সূত্র কি, G ইন্টু কাদের মধ্যবর্তী আকর্ষণ, M1 আর M এর, M1 ইন্টু M মধ্যবর্তী দূরত্ব কত, x স্কোয়ার ইকুয়াল টু G ইন্টু F2 কাদের মধ্যবর্তী আকর্ষণ, M2 আর ছোট m এর, তাহলে M2 ইন্টু M এদের মধ্যবর্তী দূরত্ব কত, D মাইনাস এক্স হোল স্কোয়ার হবে। এখন দেখো তো কাটাকাটি যায় নাকি, এই দেখো ছোট এম কাটাকাটি চলে যায়, তাহলে এই এম আমরা কি নিজের স্বার্থের জন্য আনছি, এটা কোনো সমস্যা আমাদের করে নাই। পরবর্তীতে দেখি, এখন আমাদের একটা টুইস্ট আছে এখানে, দেখি তোমরা ধরতে পারো নাকি। ঠিক আছে, দেখো
এটাকে এই পাশে আনছি d মাইনাস এক্সকে, আর নিচে এক্স, তাহলে হোল স্কয়ার আসবে। আর এখানে কি আসবে m2 আর নিচে m1 এবার আমরা যদি এটাকে রুট ওভার করে দিই তাহলে কত হবে d মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু রুট ওভার m2 ভাগ কত m1। এবার যদি আমরা একটু ভাগ করি d মাইনাস এক্স থাকবে এখানে, আর এখানে কি হবে -1 ইকুয়াল টু রুট ওভার m2 বাই m1। তারপর আমরা যদি এখানে আসি, এটা নিয়ে আসি আমরা এখানে d বাই এক্স ইকুয়াল টু -1, এই পাশে আসলে কি হবে +1 হবে, সরি -1 এই পাশে আসলে +1 হবে, +1 রুট ওভার m2 বাই m1। একটু বুঝে গেছে? জাস্ট আমি কিসের মান বের করবো, আমি x এর মান বের করবো, আমি কিসের মান বের করবো x এর মান বের করবো। তাহলে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু যদি আমরা ওই পাশে যাই, এটা পুরোটা এই পাশে আসবে d বাই 1 প্লাস রুট ওভার m2 বাই m1। এই ব্যাপারটা আমরা বুঝছি নাকি দেখো, এই ব্যাপারটা বোঝা গেছে নাকি একটু দেখো, সুন্দর একটা ব্যাপার। এইখানে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখতে পারবো। আমরা এরকম একটা ম্যাথ করবো পরে, তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া আমরা যে এইখানে রুট ওভার করলাম, এখানে স্কোয়ার ছিল এখানে রুট করে দিচ্ছি, তো এখানে প্লাস মাইনাস আসার কথা না, আমরা তো জাস্ট প্লাস দিলাম, মাইনাসটা গেল। এই কোশ্চেন কিন্তু আসতেই পারে। তাহলে এই কোশ্চেনটা যাতে আসে আমি এই জন্য বললাম, আর আমি পরবর্তীতে প্লাস মাইনাস দুইটা দিয়ে করবো। আর যে আরেকটা ম্যাথ আছে আমাদের এখানে, এই যে এই ম্যাথ আমি প্লাস মাইনাস দুইটা দিয়ে করবো, ওই সময় দেখবো কেন আমাদের মাইনাস এখানে হবে না। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্লাসই হবে, সব ক্ষেত্রে আমরা প্লাস দিয়ে করলে এখানে মিলে যাবে। এখানে আমাদের ওই প্লাস মাইনাস ইউজ করে কোনো দরকার নাই। তুমি চাইলেও করতে পারো, করে তুমি দেখাই দিবা হয় নাই, মাইনাসটা হয় নাই, জাস্ট প্লাসটাই হবে। আর আমি জাস্ট আগে থেকে জানি, এই জন্য জাস্ট প্লাস দিলাম। আচ্ছা, আমরা এই সূত্র এখানে ডিরাইভ করলাম কেন? দেখো এটা হলো, তোমার যদি মনে করো অনেক সময় এমসিকিউতে, এইচএসসি এমসিকিউতে দেয় না, অ্যাডমিশনে বিভিন্ন মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ দিতে পারে, এরকম ডিউ অ্যাডমিশন দিতে পারে, বা মনে করো এই বুয়েট, আগে তো পিলি নিত, বুয়েট পিলি তো এরকম, এখন তো বুয়েট পিলি নেয় না, এই যে মানে এইবার অফ করলো, এগুলো দিতে পারে সুন্দরভাবে। কীরকম দিবে দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমরা এই সূত্রটা একটু মাথায় রাখি, এক্স ইকুয়াল টু ডি বাই 1 প্লাস রুট ওভার m2 বাই m1। আচ্ছা, m1 কে আর m2 কে, m1 হলো যার সাপেক্ষে আমি এক্স কাউন্ট করছি, দেখো m1 কি যার থেকে আমি এক্স কাউন্ট করছি, এটা মাথায় রাখা লাগবে। নিচে কে আছে, নিচে কে আছে যার সাপেক্ষে এক্স কাউন্ট করা হয়েছে, এক্স কাউন্ট করা হয়েছে, ঠিক আছে? আমরা এটা একটু মাথায় রাখি, এক্স ইকুয়াল টু ডি বাই 1 প্লাস রুট ওভার m2 বাই m1। কি বললাম, এক্স ইকুয়াল টু ডি বাই রুট ওভার 1 প্লাস রুট ওভার m2 বাই m1। আচ্ছা, এখন মনে করো আমাদের এইখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তু ভর m আর এই বস্তু ভর 81m, 81 গুণ, ঠিক আছে? মধ্যবিন্দু দূরত্ব আমি ডি দিয়ে দিলাম। এখন আমি বললাম কি, কোন বিন্দুতে, এদের মধ্যবর্তী কোন বিন্দুতে লব্ধি বল কত হবে, 0 হবে। তো আমি একই জিনিস ধরে নিলাম, আমার এইখান থেকে, এই যে এই এম থেকে, বারবার বলতেছি এইখান থেকে কত x মিটার দূরে, এইখান থেকে x মিটার দূরে, আমি কিন্তু এখান থেকে ধরি নাই, এখান থেকে x মিটার দূরে। তার মানে x এর মান কত হবে, কি সূত্র পড়লাম, ডি বাই ডি কত মধ্যবর্তী দূরত্ব বাই রুট ওভার ডি বাই 1 প্লাস রুট বাই m2 বাই m1। মানে আগে থাকবে m2, পরে থেকে নিচে কি থাকবে m1 থাকবে। m1 কোনটা, যার সাপেক্ষে আমি কি করছি x কাউন্ট করছি। তাহলে m2 কোনটা হবে এখানে, তাহলে 81m, আর m1 কোনটা হবে যার সাপেক্ষে x কাউন্ট করা হয়েছে এইটা, তাহলে এটার ভর কত m কাটা, তাহলে কত হবে এখানে দেখো তো, এখানে ডি, এখানে কত 1 প্লাস রুট ওভার 81, তাহলে রুট ওভার 81 এর কত 9, তাহলে 9 আর 1 যোগ করলে কত 10, কত হবে ডি বাই 10 ইকুয়াল টু কত x। সুন্দরভাবে আমি বের করে দিলাম একেবারে, ডি এর মান জানলে আমি জাস্ট বের করে দিতে পারি, আমার কিন্তু সময়ও লাগলো না। তাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ পরীক্ষায় এরকম আসতে পারে, সুন্দর একটা কনসেপ্ট। তাই আমাদের এই সূত্রটা একটু মাথায় রাখা লাগবে। এইচএসসির জন্য যদি আমাদের এমসিকিউতে, এইচএসসি এমসিকিউতে দেয় না কিন্তু সিকিউতে দেয়, আর সিকিউতে আসলে মাস্ট বি তোমার এই যে পুরো এই ডিরাইভটা করা লাগবে। দেখো এগুলো আনা লাগবে, এই পর্যন্ত আনা লাগবে, এরপর আমরা বাকি টুক করবো, বুঝা গেছে?
এই যে এখান থেকে শুরু করব, তারপর আমরা বাকিটুক করবো, এটা আমরা দেখবো, এটা আমাদের পরের কোশ্চেনটা আছে। আর যদি আমাদের জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ পরীক্ষায় বা আগে যেমন বুয়েট পিলি হইতো ওইসব জায়গায় আসতো, তাহলে তোমরা ইজিলি, বা এখনও তো অন্যান্য জায়গায় আসে, রুয়েট চুয়েট, ওইখানেও তো, কুয়েটে তো এখনও এমসিকিউ দেয়, আমি যদি ভুল না করি, তো তুমি এখানে সুন্দরভাবে করতে পারো, এটা সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। এখানে জাস্ট একটা জিনিস মাথা রাখবা, সেটা কি, উপরে কি নিচেকে, নিচে হলো যার সাপেক্ষে তুমি এক্স কাউন্ট করছো। তুমি যদি এখানে জাস্ট উল্টা ধরো, উল্টা ধরলে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। যদি 81টাকে নিচে দাও আর এমটাকে যদি উপরে দাও, তাহলে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এটা মাথায় রাখা লাগবে, নিচেকে যার সাপকে আমি এক্স কাউন্ট করছি, আর ওইটা বাদ দিয়ে আরেকটা যেটা, ওইটা কি উপরে থাকবে। আচ্ছা, তো আমরা পরে লাস্টের ম্যাচে চলে যাই। দেখো 18 সালে সুন্দর একটা কোশ্চেন, তোমরা হয়তো বা জানো 18 সালে জাস্ট 2টা সেটে কোশ্চেন হয়েছিল। যতগুলো বোর্ড ছিল, কয়েকটা বোর্ড মিলে একটা বোর্ড, মানে একটা কোশ্চেনে, আর কয়েকটা বোর্ড মিলে আরেকটা সেট কোশ্চেনে পরীক্ষা হয়েছিল, 2 সেট কোশ্চেনে পরীক্ষা হয়েছিল। তো আমরা জাস্ট এটা একটু দেখে নিব। দেখো বলছে কি, গ্রহ থেকে উপগ্রহের দিকে, আমরা এখানে একটু দেখি, একটা গ্রহ দেওয়া আছে, এখানে একটা উপগ্রহ আছে, এখানে একটা নভোযান আছে, ঠিক আছে। এখানে গ্রহের ভর দেওয়া আছে, এখানে উপগ্রহের ভর দেওয়া আছে, নভোযানের ভর দেওয়া নেই, না দেওয়া থাকে আমাদের কিছু আসে যায় না, হয়তো বা লাগবে না বা কাটাকাটি যাবে এরকম কিছু। আর এখানে আমাদের কত মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে। বলেছে গ্রহ থেকে উপগ্রহের দিকে যাওয়ার পথে কোন স্থানে নভোযানটির উপর লব্ধি বল কত হবে, শূন্য হবে কি না যাচাই করো। গ্রহ থেকে উপগ্রহের দিকে যাওয়ার সময়, মানে ও আগে কই ছিল, গ্রহের দিকে ছিল, এখনো কোন দিকে যাচ্ছে, উপগ্রহের দিকে। এই দিকে যাওয়ার সময় নভোযানের উপর কোনো জায়গায় কি লব্ধি বল শূন্য হবে কিনা সেটা আমার বের করতে বলছে। একই জিনিস দেখো, আমরা যদি এখানে একটু আঁকি, এটা আমাদের সেই গ্রহ, এটা আমাদের সেই উপগ্রহ, এই হলো মধ্যবর্তী দূরত্ব, সেটা আমাদের আছে কত, 4.5 ইন্টু 10⁸ মিটার। আর নভোযান আছে, তাহলে আমরা ধরে নিই এইখান থেকে কি পরিমাণ দূরে, এক্স পরিমাণ দূরে ধরতেই পারি। তাহলে এইটুকের দূরত্ব কত হবে আমার, 4.5 ইন্টু 10⁸ মাইনাস কত, এক্স মিটার, ঠিক আছে। আমরা একটু লিখে নিব, গ্রহ থেকে এক্স মিটার দূরে ধরি, গ্রহ থেকে এক্স মিটার দূরে এই বিন্দুতে নভোযানটির কী হবে, নভোযানটির উপর লব্ধি বল কত হবে, শূন্য হবে। এটা লিখে নেব। লেখার পর আমরা এখানে ধরে নিব নভোযানের ভর কত, ছোট এম ধরে নিলাম। এরপর আমরা শুরু করব। তাহলে সেক্ষেত্রে দেখো একই জিনিস, একটাকে কোন দিকে আকর্ষণ করবে, এই দিকে, এটা হলাম F1, একে কোন দিকে আকর্ষণ করবে, এই দিকে, এটা হলাম F2। তাহলে এখানে কী হবে, এফ নেট ইকুয়াল টু কত হবে, 0 হবে। আর এফ নেট সমান কী হবে, F1 মাইনাস F2 বা এফ ডিফারেন্স F2, সেম জিনিস। আমি একটু তাড়াতাড়ি করি, হ্যাঁ, এখানে আমাদের একেবারে সহজ জিনিস তো, সময় নষ্ট না করি। তাহলে এখানে কত হবে, জি ইন্টু গ্রহের ভর, এখানে আমি M1 দিয়ে দিই, M1 দিয়ে দিই, M2 দিয়ে দিই, M1 ইন্টু, কোথায় গেল, M1 ইন্টু কার ভর হবে, এই যে উপগ্রহের ভর M, নিচে কত, এক্স স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু, এখানে M2 দিয়ে দিই, M2, এখানে কত, সেই M, আর নিচে কত হবে, ওই যে 4.5 মাইনাস 10⁸, ও মাইনাস না, এখানে গুণ হবে, গুণ 10⁸ মাইনাস এক্স হোল স্কোয়ার। দেখো তো জি এম, এই দুটো আমাদের কী যায়, কাটাকাটি চলে যায়, ঠিক আছে। দুটো আমাদের কোথায় কাটাকাটি চলে যায়, এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি নাকি, দেখো তো একটু, আমাকে একটু বারবার কল দিচ্ছে তো, একটু সাউন্ড অফ করে নিই। ওকে, দেখো এটুক বোঝা গেল। তাহলে এখানে আমাদের M1 আছে, M2 আছে, আর এখানে এইটুক ব্যাড করতে হবে। দেখো করে ফেলি আমরা, যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, 4.5 ইন্টু 10⁸ মাইনাস এক্স বাই, এখানে জাস্ট এক্স হবে হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে কত হবে, M2 বাই নিচে কত, M1 আসবে, একবার দেখি, M2 বাই M1, আর এটা উপরে গেল, এখানে আসলো, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা করি, কত হবে, 4.5 ইন্টু 10⁸ বাই এক্স মাইনাস কত, 1, এখানে কত, √/, M2 বাই M1। এখানে আমরা প্লাস মাইনাস নিয়ে আসবো, দেখো এখানে আমরা প্লাস মাইনাস নিয়ে আসবো, এরপর আমরা দেখবো আসলে কি প্লাস মাইনাস লাগে নাকি লাগে না। আমরা এটা একটু করি, √/, M2 বাই M1, M2 কোনটা, এইটা, কত, 7.5 ইন্টু 10⁻22, M1 কত, 1.52 ইন্টু 10⁻
25, আবার দেখি 7.5 ইন্টু 22 আর নিচে কত m1.5 টু 25, ওকে m2/m1 0.07, হ্যাঁ কত আসে প্লাস মাইনাস 0.07, এটা প্লাস মাইনাস নামে। তারপর আমি যদি এখানে দেখি, দেখো 4.5 ইন্টু 10⁸ বাই এক্স ইকুয়াল টু কত হবে, -1 এর পাশে গেলে +1 প্লাস মাইনাস 0.07। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হবে বলো তো, যদি আমরা প্লাস নিই, যদি আমরা একবার নিব প্লাস একবার নিব কি মাইনাস, তাহলে এইখানে আমরা দেখবো ব্যাপারটা আমাদের কীরকম আসে। দেখো আমাদের জায়গা হবে এখানে, আমি একটু ছোট করে নিই, ও শিট, আচ্ছা সমস্যা নেই, আমরা এটাকে চাপাই নিই, এটা আমরা আগের মতো করে নিই তো থাকবে, থাক সমস্যা নেই, এইটুকু ঠিক আছে না। তো আমরা এখন দেখো এইখান থেকে আমরা পরের লাইনে চলে যাব, কি হবে, আমরা একবার প্লাস নেব একবার মাইনাস নেব। তাহলে যদি একবার প্লাস নিই, আমরা এই লাইনটা একটু লিখে নিই, আরেকবার এই লাইনটা একটু লিখে নিই, 4.5 টা যদি আমরা এখানে প্লাস নিয়ে আমার এক্স এর মান কত হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো প্লাস নিলে আমাদের 1 প্লাস 0.07, 1 প্লাস 0.07 এইটু, তাহলে 4.5 ইন্টু 10⁸ বাই কত, অ্যান্সার কত আসে 4.20 ইন্টু 10⁸ মিটার। যদি আমি মাইনাস নিই, দেখো তো কত নামে, মাইনাস নিই 1 মাইনাস 0.07 মিটার, এখানে আমাদের এইটা থাকে, তাহলে এক্স কত হবে 4.8 ইন্টু 10⁸ বাই, নিচে যদি আমি এটা অ্যান্সার নিয়ে আসি, এক্স ইকুয়াল টু হবে 4.83 ইন্টু 10⁸ মিটার। আচ্ছা আমাদের হয়ে গেছে, এখন জাস্ট আমরা দেখবো, আমরা তো ওইখানে বললাম প্লাস মাইনাস নিই না কেন, জাস্ট প্লাস নিলে হয় কেন। দেখো আমরা প্লাস নিয়ে আমি এক্সের মানে একটা পেয়েছি 4.20 ইন্টু 10⁸ মিটার, মানে এটা যেহেতু 4.5, তাহলে মনে করো এরকম কোনো একটা জায়গা হবে হয়তো, বা এরকম কোনো একটা জায়গা, মানে এদের মধ্যবর্তী জায়গায় কিন্তু সংযোগ রেখার মধ্যবর্তী জায়গায় কিন্তু হইতেছে। আর একটা মাইনাস নিয়ে পাইছি 4.83, তাহলে কি এর বাইরে আমাদের চলে যাচ্ছে কিন্তু। এবার আমরা চিন্তা করি তো, দেখো আমরা একটু চিন্তা করি, অ্যান্সার হবে যে কোনো একটা। আমাদের বলছে লব্ধি বল শূন্য হবে নাকি, যদি আমাদের বস্তু এইখানে থাকে তাহলে বলতো উপগ্রহ কোন দিকে আকর্ষণ করবে, এই দিকে, আবার এই গ্রহ কোন দিকে আকর্ষণ করবে, একই দিকে, কিন্তু দুইটাই একই দিকে, তাহলে দুইটাই যদি আমার সেম দিকে হয় তাহলে কখনোই কি লব্ধি বল শূন্য হওয়া সম্ভব, কখনোই না। আরেকবার দেখি, গ্রহ কোন দিকে আকর্ষণ করবে, এই দিকে, উপগ্রহ এই দিকে, তাহলে এই দিকে কখনোই কি লব্ধি নট শূন্য, লব্ধি কি কখনোই শূন্য হবে না। আর তাহলে এই দিকেই দেখো তো, যদি এই দিকে থাকে, মাঝখানে থাকে, ও আকর্ষণ করবে এই দিকে, ও আকর্ষণ করবে এই দিকে, তাহলে দুই পাশে যদি আকর্ষণ করে দুইজন, তাহলে কি এখানে লব্ধি শূন্য হওয়া সম্ভব। তাহলে আমাদের মেইন যে অ্যান্সার সেটা কিন্তু এইখানে হবে, আর এইখানে আমরা কোনটা পাইছি, প্লাসের মাধ্যমে পাইছি, তাহলে এইটা আমাদের কি সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, এইটা হবে সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। এর জন্য আমরা প্লাসেরটা নিই কিন্তু মাইনাসেরটা নিই না। এর আরেকটা ব্যাপার বোঝা আছে, তাহলে এইখানে আমাদের অ্যান্সার এটা নামলো কেন, দেখো আমরা কিন্তু লাস্ট পর্যন্ত ওই সমান দিয়েই করছি, কিন্তু F1 = F2, ওইটা থেকে কিন্তু অ্যান্সারটা বের করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বল কিন্তু সমান, মানে এই গ্রহ ওকে যেই বলে আকর্ষণ করতেছে, F1, আবার এই উপগ্রহকে সেম বলে আকর্ষণ করতেছে F2। এখানে আমাদের বলের মান সমান, কিন্তু বলের দিক সেম হওয়ার কারণে লব্ধি বল সমান হয় নাই, লব্ধি বল শূন্য হয় নাই, সমান না, এখানে শূন্য হবে, লব্ধি বল শূন্য হয় না। কিন্তু যখন এইখানে আসছে ওই ক্ষেত্রে দেখো বলের মানও সমান হয়েছে, আবার দিক ভিন্ন হওয়ার কারণে লব্ধি বলও কত হয়েছে, শূন্য হয়েছে। তা আমাদের যেহেতু লব্ধি বল শূন্য হওয়ার কথা বলছে, তাহলে এখানে আমাদের বলের মানও কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে, আবার দিকও কি হওয়া লাগবে, ভিন্ন হওয়া লাগবে, যাতে লব্ধি বল কত হয়, শূন্য হয়। কিন্তু এই পাশে কি বলের মান সমান হয়েছে, কিন্তু এই দিক একই দিকে হওয়ার কারণে লব্ধি বল কত হয় নাই, শূন্য হয় নাই।
এর জন্য আমাদের এইটাই অ্যান্সার হবে না, এইটাই অ্যান্সার হবে। এর জন্য আমরা কী করি, সবসময় প্লাসটাই নিই। তো তুমি চাইলে প্লাস মাইনাস দুইটা দেখাই দিতে পারো, আর কেন এটা হবে না সেটাও একটু ব্যাখ্যা করে বলে দিবা। আর জাস্ট না চাইলে জাস্ট প্লাস নিলে হতে পারে, প্লাস নিলে মনে করো হয়ে যাবে, কারণ আমরা তো দেখলামই কেন অ্যান্সার হয়। তাহলে আমরা আশা করি আজকের ক্লাস আমাদের কমপ্লিট এখানেই। আজকের ক্লাস আমাদের এখানে কমপ্লিট। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। এখানে আহামরি আমরা কঠিন কিছু করিনি, কিন্তু যা করেছি সব কিছু ইম্পর্টেন্ট। এবং তোমরা দেখবা আজকে মানে যা যা করেছি তার মধ্যে তোমরা যখন ইটা খুলবা, ওই যে এইচএসসি কোশ্চেনগুলো খুলবা, দেখবা অনেক কিছু কমন পাও। পরবর্তী ক্লাসে আমার অভিজ্ঞ স্তরণের সব ব্যাপারগুলো আনবো। এখানে আগে আমরা অভিজ্ঞ বলটাকে ইন্ট্রোডিউস করাবো, তারপর সব কিছু আমরা সামনে আগাবো, গ্রাফ দেখবো, অ্যাডমিশনের কোশ্চেন করবো, সব কিছু করবো। তাহলে আশা করি তোমরা ভালো থাকবা। তাহলে নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।